একজন ব্যক্তি তিনি সেলসিয়াস স্কেলের আবিষ্কারক, আরেকজন ব্যক্তি জানা ছিল ক্যালভিন, তিনি ক্যালভিন স্কেলের আবিষ্কারক, আরেকজন ছিল তোমার ফারেনহাইট, ফারেনহাইট স্কেলের আবিষ্কারক। এখন দেখো, যদিও আমি এই 15 দেই নাই, কারণ ওইটা ইগনোর করা হয় মানটাকে, তাই আমি আর দেই না, দেই সমস্যা নাই, আমরা দেই এখানে দশমিক ভ্যালুটাকে ইগনোর করে, যদিও আমরা মান যখন বসাবো তখন ইগনোর করব। যাই হোক, তাহলে দুইটা স্কেল দেখতে পাচ্ছ, স্কেল সম্বন্ধে আগে বলে নিই সংক্ষিপ্ত করে। তাহলে দুইটা স্কেলের একজন সেলসিয়াস, একজন কেলভিন, একজন ফারেনহাইট। দ্যাট মিন্স একটা স্কেলকে বলা হয় সেলসিয়াস স্কেল, যার যার স্টার্টিং হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, যার স্টার্টিং হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর লাস্ট পয়েন্ট মানে দাগ কাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওকে, দেন তুমি দেখতে পাচ্ছ কেলভিন স্কেল। কেলভিন স্কেলের যার স্টার্টিং হচ্ছে 273.15 273.15 কেলভিন থেকে শুরু, লাস্ট পয়েন্ট হচ্ছে 373। দেন তোমার ফারেনহাইট স্কেল শুরু হচ্ছে 32 থেকে, আর শেষ মান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখন তিনটা স্কেলের আবিষ্কারক যেহেতু তিনজন, তাহলে মানও হবে তিন রকম, স্বাভাবিক, নরমাল সেন্সে তোমরা চিন্তা করো। এই জন্য তিনটে স্কেলের আবিষ্কারক তিনজন দেখে মান তিন রকম, কিন্তু ব্যবহারটা প্রায় একই রকম, ব্যবহারটা প্রায় কাছাকাছি। মানে আমরা সেলসিয়াস স্কেল বলি, কেলভিন স্কেল বলি, ফারেনহাইট স্কেল বলি, যে স্কেলটাই বলে দেন, তিনটা স্কেলের ভ্যালু যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা দিয়ে একটা এখন সূত্র ক্রিয়েট হবে। সো সহজে ইজিলি এক স্কেলের যদি আমরা কোনো টেম্পারেচার মাপি, তাপমাত্রা মাপি, তাহলে আমি ইজিলি আরেকটা স্কেলে সেটা টেম্পারেচার কত সেটা আমি বলে ফেলতে পারবো, সেটা আমি জানতে পারবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে একটা নির্দিষ্ট দাগ, যে দাগ পর্যন্ত তিনটে স্কেলের ভ্যালু সেম, একটা নির্দিষ্ট দাগ, এবং যে দাগ পর্যন্ত তিনটে স্কেলেরই ভ্যালু সেম। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কিছু শর্ট কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন গুলো আমি লিখে নেই। শর্ট কোশ্চেন গুলো হচ্ছে যে, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন 32 ডিগ্রি ফারেনহাইট, এই যে স্টার্টিং যে ভ্যালুগুলো, এই স্টার্টিং ভ্যালুগুলোকে বলা হয়, আমরা এগুলার আনসার লিখে দিব, এগুলো সম্বন্ধে বইয়ের নাই, এগুলো সম্বন্ধে আমি লিখে দিব যে স্টার্টিংটাকে কি বলা হয়, একদম লাস্টটাকে কি বলা হয়। যে 0 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকটা স্টার্টিংটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু, যেটা স্টার্টিং, সেই স্টার্টিংকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু। আর 100 ডিগ্রি সেলসিয়াস বা লেভেলকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বিন্দু। ওকে, এই হচ্ছে সার্বিক চিত্রটা। এবার আমরা তার ক্লোজে যাব। কোশ্চেন 6 হবে না, মনে হয় 7 হবে। তাহলে 7 হলো, আমরা লিখি বরফ বিন্দু কাকে বলে, নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু কাকে বলে।
প্রমাণ চাপে যে তাপমাত্রা এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ কথাটা অ্যাড করতে হবে। এখানে বিশুদ্ধ কথাটা অ্যাড করতে হবে। স্কেলের মধ্যে একটা সূত্র এখন কি করবে, তিনটা স্কেলের মধ্যে একটা কানেকশন তৈরি করবে। তো সেই সূত্রটা কিরকম, সেটা হচ্ছে যে এই সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু, তাই না? তাহলে হচ্ছে সেলসিয়াস স্কেলের বেলায় সেটা হবে, সেলসিয়াস স্কেলের বেলায় সেটা হবে তোমার Tc - 0, দেন কেলভিন স্কেলের বেলায় সেটা হবে Tk - 273। আমরা 273 দিয়ে অঙ্ক করব, পয়েন্টটা দেই না সাধারণত, আপাতত দিলাম এখানে 0.15। দেন এখানে ডিফারেন্সটা মানে এটা উপরে হচ্ছে যে আমরা ডিফারেন্সটা রাখলাম, এখান থেকে এটা ডিফারেন্স স্টার্টিং, মানে এটা থেকে এটা স্টার্টিং ডিভাইড বাই একটা সূত্র তৈরি হচ্ছে Tf 32। দেন হচ্ছে আমরা কি করব, এটা আমরা স্টার্টিং, এটা হচ্ছে লাস্ট 100 - 0, দেন হচ্ছে তোমার 373.15 বিয়োগ 273.15, দেন হচ্ছে তোমার 212 বিয়োগ 312। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারি এটা যে Tc বাই 100। আচ্ছা, এখানে একটা কাটাকাটি যাবে, আচ্ছা পরে করি। Tk 273.15 ডিভাইড বাই 100, দেন হচ্ছে তোমার Tf মাইনাস 32। আচ্ছা ভালো কথা, এখানে আমি Tc, T মানে টেম্পারেচার, এটা বুঝছো মানে কি টেম্পারেচার, তো টেম্পারেচার T তাপমাত্রা, ওই Tটা আর এটা সেলসিয়াস বুঝাইছে Tc এই জন্য, আর এটা Tk কেলভিন স্কেলের টেম্পারেচার, Tf ফারেনহাইট স্কেলের টেম্পারেচার, তাহলে এখানে কত 180। ওকে, তো এটাকে আমরা সংক্ষিপ্ত করে কাটাকাটি করে যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করব, যেখানে কাটাকাটি যায়, এখানে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আমরা এখানে কাটাকাটি করে ব্যবহার করব হচ্ছে Tc বাই 5 কমন, তুমি নিজে দেখো কত কমন যায়, 20 কমন যায়। তাহলে এখানে আমরা এই পয়েন্টটা বাদ দিয়ে লাস্ট সূত্রটা লিখলাম, ঠিক আছে, 273 লিখলাম। পয়েন্টটা আমরা সাধারণত লিখবো না ম্যাথ করার সময়, না লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এবার এখানে Tf মাইনাস 32 ডিভাইড বাই 9, এই হচ্ছে আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করব। এই যে তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্ক, আমরা ক্লাস 6 এ মনে হয় একবার দেখে আসছিলাম এরকম একটা সূত্র, তো তখন তো আমরা বুঝি নাই কিভাবে আসছে, তো আজকে বুঝলাম যে তিনটা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করলাম। তাহলে এই সম্পর্ক থেকে তোমাকে কেমন প্রশ্ন করতে পারে, এখান থেকে তোমাকে কেমন একটা প্রশ্ন করতে পারে, দেখো এখান থেকে তোমাকে কেমন প্রশ্ন করতে পারে, এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, যেমন জিজ্ঞেস করতে পারে তোমাকে, প্রশ্ন এটাও করতে পারে যে
তিনটা স্কেল যে তুমি দেখতে পাচ্ছ যে তিনটা স্কেলের একটা নির্দিষ্ট দাগ লেভেল মেইনটেইন করছে, তাই না? এরকম প্রশ্ন করা যায় যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট, কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেল সমান। আশা করি এটা সবাই বুঝছো, এটা কোনো ঝামেলা নাই। তাহলে আমরা আমাদের কাছে বলতেছে যে এমন একটা টেম্পারেচার, মানে এই যে এই লেভেলটা, এই যে লেভেলটা এটা কত তাপমাত্রা, এই লেভেলটা এটা কত তাপমাত্রায় তারা সমান হবে, হ্যাঁ, বা কত তাপমাত্রায় তারা সমান হবে। এই যে প্রশ্নটা করলো তখন আমি কি করলাম, তখন তুমি ধরে নাও যে ধরে Tf is equals to x, ধরে নিলাম। তাহলে আমরা জানি যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক করছে, যেহেতু প্রশ্নটা করছে কিসের মধ্যে, প্রশ্নটা করছে হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে, তাহলে দেখি আমরা কোন তাপমাত্রা এটা আমরা সমান পাবো। তাহলে আমরা দিলাম এখানে Tc হচ্ছে x, এটাকে x ধরে নিছি, Tf ও x ধরে নিছি 32/9। তাহলে এখানে আমরা দিই 9x আর এখানে 5x 32, 5 * 32 কত হবে, 5 * 32 10 15 160, তাই না? তাহলে এবার দেখো কত আসে, 4x, তাহলে x is equals to -40, বুঝছো? তাহলে -40 ডিগ্রি, দ্যাট মিন্স মাইনাসে যদি যাওয়া হয়, তার মানে এরকম নরমালি স্কেলে তারা কোন টেম্পারেচার সমান হয় না, যখন মাইনাসে যাওয়া হবে তখন হচ্ছে যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি হবে, তাদের তাপমাত্রা তারা সমান প্রদর্শন করবে। ঠিক একই ভাবে আবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, যদি তোমাকে প্রশ্ন করা হয় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রা এটা, সেটা কোন টেম্পারেচারে, তা আমরা দেখতে পেলাম যে সেলসিয়াস আর ফারেনহাইট হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, যখন মাইনাসে যাবে তখনই সমান হবে, এর আগে সমান হওয়া পসিবল না। তাহলে এবার আমাদেরকে প্রশ্ন করেছে যে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, তাহলে কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, দ্যাট মিন্স কেলভিন আর ফারেনহাইট মধ্যে সম্পর্ক করেছে। তাহলে কেলভিন আর ফারেনহাইট, দ্যাট মিন্স আমরা ধরে নিলাম Tf, ধরে নিলাম এটা ধরি যে Tf Tk is equals to x, তাহলে এখানে আমরা Tk - 273 ডিভাইড বাই 5, ওকে। তাহলে এবার দেখো তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি পাচ্ছ এখানে তাহলে এবার আপনি করে দাও 9x 9 * 273 5x 5 * 80, 9 * 273 কত, তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কেলভিন আর ফারেনহাইটের মধ্যে যখন সম্পর্ক করা হলো, কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে যখন সম্পর্ক করা হলো, তখন আমরা হিসাব করতে গেলাম যে কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট সমান হবে, কেলভিন আর ফারেনহাইট সমান হবে, সেটা স্কেলের বাইরের একটা টেম্পারেচার তুমি দেখতে পাচ্ছ, সেটা স্কেলের বাইরের একটা টেম্পারেচার, মানে এগুলো হচ্ছে কাল্পনিক ব্যাপারটা। আসলে তিনটে স্কেলের সমান তাপমাত্রা খুঁজে বের করতে গিয়ে আমরা দেখলাম যে মানগুলো আছে সেগুলো ওয়ান কাইন্ড অফ কাল্পনিক, হ্যাঁ। তো কাল্পনিকটা তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যদিও তারা তিনটা দাগ লেভেলটাকে সেম করা আছে, কিন্তু তিনটা লেভেল যে সেম
তিনটা স্কেলকে সমানভাবে রাখলে তিনটা লেভেল সেম, কিন্তু তিনটা লেভেলের টেম্পারেচার কখনোই সেম আসে না, কখনোই সেম। ওকে, তো আমরা এটা থেকে এটাই প্রুফ করলাম যে তিনটা স্কেল তিনটা ভিন্ন রকমের, এবং তিনটে স্কেলের ব্যবহারিক প্র্যাকটিক্যাল প্রয়োগ তিনটা তিন রকমের হবে। এবং আমরা এটা থেকে খেয়াল করলাম যে কোন তাপমাত্রায় সেলসিয়াস, কোন তাপমাত্রায় আমরা খেয়াল করলাম ফারেনহাইট স্কেল সমান, সেটা দেখলাম -40°C। হ্যাঁ, সেটা -40°C অথবা ফারেনহাইট বললে -40°F। আবার দেখলাম যে কেলভিন ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক থেকে পাইলাম, দেখতেছো যে অনেক বিশাল 574.59 ডিগ্রি কেলভিন অথবা ফারেনহাইট। আচ্ছা, তাহলে তোমাদের আমি কি কোনটার মধ্যে সম্পর্ক করলাম, সেলসিয়াস আর ফারেনহাইট, কেলভিন আর ফারেনহাইট। ওকে, তোমরা তাহলে এবার সেলসিয়াস আর কেলভিন মধ্যে বের করে ফেলো তোমরা নিজেরা। সেলসিয়াস আর কেলভিন মধ্যে বের করে আমাকে বলো তো একটা কাল্পনিক ভ্যালু, মানে ইমাজিন করতে পারি আমরা এরকম একটা ভ্যালু। এটা মানে হচ্ছে যে চিন্তা করলো যে আগের ম্যাথের আনসার কি হবে, আগের ম্যাথের আনসারটা তো সোজা, তো ফিজিক্সে যখন পরম ওয়ার্ডটা পাবা তোমরা রিমাইন্ড করো পরম স্থিতি ছিল, যে ব্যাপারটা হচ্ছে যে প্রকৃত পক্ষে যে ব্যাপারটা আসে সেটা। আর তাহলে আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে তৈদ বিন্দু কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা লিখাবো এখন, বা তৈদ বিন্দু খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। এটা প্রতিটি স্কুলেই পরীক্ষায় একবার না একবার হইলেও পাবা, ক নাম্বারে বা ক নাম্বারে অনুধাবনও আসতে পারে যে তৈদ বিন্দু বলতে কি বুঝো, তখন আমি এই সংজ্ঞা দিয়ে জাস্ট এই উদাহরণ দিয়ে দিব। আচ্ছা, আমাদের বই চাপের একটা মান নির্দিষ্ট করে দাও, এবং সেটা খুবই নগণ্য আর খুব ছোট, তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ, এটা লিখে নাও যে 0.0060373। চাপের মান দেওয়া হচ্ছে 0.0060373। দেখো এটা খুবই কম, এটা একটা পরীক্ষালব্ধ, তো পরীক্ষালব্ধের ভ্যালু আছে নির্দিষ্ট তাপমাত্রাটা। এটা কিন্তু প্রমাণ চাপ না, এটা কিন্তু আমি বলি না যে প্রমাণ চাপ। প্রমাণ চাপ বললে তো 1 atm, ওটার কোনো ব্যতিক্রমতা নাই। প্রমাণ চাপ বলি হচ্ছে 1 atm, ওইটার কোনো এক্সটেনশন নাই। তো তোমাকে কিন্তু এখানে প্রমাণ চাপ বলা নাই, তোমাকে কিন্তু আমি বলছি এখানে যে নির্দিষ্ট তাপমাত্রা, তাই না? নির্দিষ্ট তাপমাত্রাটা এই যে এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, ফিক্সড টেম্পারেচার। আর এই যে দেখো আমাদের বই এখানে একটা চাপের মানটাও দিয়ে দিয়েছে, সেই চাপের মানটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা মনে রাখো, এটা অবশ্যই মনে খুবই ইম্পর্টেন্ট, 0.0060373। যদি প্রমাণ চাপ বলতাম তাহলে কি বুঝাইতাম, তাহলে বুঝাইতাম মানে অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখব, খেয়াল করব যে দৈর্ঘ্য প্রসারণ থেকে এখন একটা সূত্র আসবে, ক্ষেত্রফল প্রসারণ থেকে একটা সূত্র আসবে, আয়তন প্রসারণ থেকে একটা সূত্র আসবে। খুবই নরমাল, এটা আহামরি কোনো কঠিন কিছু না, খুবই নরমাল। তো দৈর্ঘ্য প্রসারণটা কি তোমরা যদি লিখো, একবার লিখো, আমি বলি দৈর্ঘ্য প্রসারণটা কাকে বলে। ছোট সংজ্ঞা, এটা খুবই নরমাল সংজ্ঞা, তাই লিখে দিচ্ছি না, ক্রিটিক্যাল কিছু ওয়ার্ড নাই, তো এই জন্যই তোমরা লিখে ফেলো যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকেই বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ বলে। আবার বলবো, আচ্ছা, কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ বলে। ঠিক একইভাবে প্রত্যেক সংজ্ঞা মিলাই অ্যাড করতে পারবা।
প্রতিটা সংখ্যা প্রত্যেকটা তো কঠিন থেকে আসতেছে। তাহলে ক্ষেত্রফল প্রসারণের বেলায় ক্ষেত্রফল প্রসারণের বেলায় তুমি বলবা ক্ষেত্রফল, আয়তন প্রসারণের বেলায় তুমি বলবা আয়তন প্রসারণ। ওকে, নরমালি। তাহলে আমরা এখন দেখব দৈর্ঘ্য প্রসারণের ঘটনা দেখব।
আচ্ছা যেন কথা বলে নাই। আচ্ছা দেখো এবার খেয়াল করো, সূত্রটা প্রতিপাদন করে ফেললাম যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু ছিল যার আদি দৈর্ঘ্য ছিল L1, একটা বস্তুর দৈর্ঘ্য, বস্তুটা ছিল যার আদি দৈর্ঘ্য ছিল L1 এবং বস্তুটাকে আমি যদি দৈর্ঘ্য বরাবর তাপমাত্রা দিলাম, অবভিয়াসলি তাপমাত্রা দিব, তাপমাত্রা দিয়ে আমি মনে করো তাপমাত্রা দিয়ে আমি কি করলাম, বস্তুটাকে দৈর্ঘ্য বরাবর প্রসারিত করলাম। এই যতটুকু হয়েছে তার প্রসারণ, এই যে এতটুকু হয়েছে তার প্রসারণ, হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বরাবর প্রসারণ। তো এতটুকু হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ এবং এই যে দৈর্ঘ্য প্রসারিত হলো সেটা আমি শেষ দৈর্ঘ্য মানে পরিবর্তিত দৈর্ঘ্য, লাস্ট দৈর্ঘ্যটা ধরছি L2, মানে পুরাটা কিন্তু L2, ঠিক আছে, পুরাটাই হচ্ছে L2 আর এটা সম্পূর্ণটা L1, বুঝতে পারছো। দেন দেখো এখানে আমি লিখি ডেল L, ডেল মানে তোমরা সবাই বুঝো যে পার্থক্য, ডেল মানে সবাই বুঝো যে কি পার্থক্য। তার মানে ডেল মানে তুমি এতটুকু, এটা কমন সেন্স নরমাল, তুমি এতটুকু পাওয়ার জন্য তুমি কি করবা, পুরাটা থেকে আদিটা বাদ দিবা, এটা খুবই নরমাল কমন সেন্স, তাই না? তাহলে তুমি পুরাটা থেকে আদিটা যদি বাদ দাও, তাহলে আদিটা বাদ দিলে তুমি কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হইলো, কতটুকু দৈর্ঘ্য আমার প্রসারণ ঘটলো সেটা তুমি কি করলা, পাওয়া যাবা। এই যে সেটাকে আমি বলছি দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণও বলা যাবে, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণও বলতে পারবা তুমি চাইলে, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ। আমি দৈর্ঘ্য বৃদ্ধিটা ইউজ করছি কারণ আমরা যখন ম্যাথ করব তখন দৈর্ঘ্য বৃদ্ধি কথাটা সবচেয়ে বেশি পাবো, এই জন্য। বা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ যে কোনো একটা বললেই হবে। এটা হচ্ছে কি ডেল এল, ডেল ইজ ইকুয়ালস টু কি L2 মাইনাস L1, তাহলে L2 মাইনাস L1 করলে তুমি কতটুকু প্রসারিত হলো সেটা জানতেছো। আর তাপমাত্রা বৃদ্ধি মিন্স তুমি কি করছো, তাদের একটা বস্তু একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, যেমন এই বস্তুটার একটা এখন একটা টেম্পারেচার আছে, এখন আমি যদি এটার উপরে তাপমাত্রা দেই, তাপমাত্রা বাড়াই, তাহলে কি টেম্পারেচার চেঞ্জ হবে, তাহলে সেই টেম্পারেচার শেষ তাপমাত্রা যেটা লাস্ট টেম্পারেচার কত দৈর্ঘ্য শো করে T2, কত তাপমাত্রা বৃদ্ধি হলো তাহলে আমি বলতে পারবো, তাহলে আমি বলতে পারতেছি T2 মাইনাস T1। এখন দেখো যদিও তোমাদের বই কি করছে সরাসরি সূত্রটা লিখে ফেলছে আর কিছু বলেন না, আমি কি করলাম যে একটা সূত্র ক্রিয়েট করে বোঝানোর জন্য লিখছি যে কি এই যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি জানতে চাই, প্র্যাকটিক্যালি মান বের করতে চাই, তাহলে এটা সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যে এই যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো বা কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হইলো, কতটুকু দৈর্ঘ্য প্রসারণ ঘটলো সেটা যদি আমরা বের করতে যাই, কতটুকু দৈর্ঘ্য বাড়বে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা প্র্যাকটিক্যালি এরকম একটা সূত্র দিয়ে বের করতে পারবো। সেটা কিরকম, আমরা অবভিয়াসলি একটা বস্তুর আদি দৈর্ঘ্য জানো, অবশ্যই আমি আমার হাতের যে কলমটা আছে, মার্কারটা আছে, এটার আমি আদি দৈর্ঘ্য বলতে পারবো। ওকে, এবার আমি আদি দৈর্ঘ্য আমি বলতে পারবো এবং আদি দৈর্ঘ্য আমার জানা, এবং এটার টেম্পারেচার কততে এখন আছে সেটাও আমি বলতে পারবো। যে টেম্পারেচারটা কি আমার উপর ডিপেন্ড করতেছে, আমি কি পরিমাণ টেম্পারেচার দিব এটা তো আমার উপর ডিপেন্ড করতেছে, কত টেম্পারেচারে যাব এটাও আমার মনে করো আমি দেখতে পাবো বা আমি মান পাবো। তাহলে দেখো তুমি কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হলো বা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেলো সেটা পাওয়ার জন্য কি ওই যে সূত্র যেটা ফিজিক্সের নরমালি সূত্র আসে যে এইটা প্রপোর্শনাল এইটা, তার মানে কি তুমি এই দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য তুমি বললা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তার আদি দৈর্ঘ্যের সাথে তাপমাত্রা বৃদ্ধি, মানে আদি দৈর্ঘ্য L1, এই যে আদি দৈর্ঘ্য L1 আর কতটুকু তাপমাত্রা তুমি চাইলা সেটার গুণফল দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ, সেটা যদি গুণফল করো সেটা প্রপোর্শনাল, মানে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আদি দৈর্ঘ্য আর তার তাপমাত্রা কতটুকু বৃদ্ধি হলো সেটার গুণফলটা করলেই তুমি কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হলো সেটা জেনে যাচ্ছ। দেন এখানে যদিও প্রপোর্শনাল চিহ্নটা আর হচ্ছে যে যেই সমানুপাতিক ধ্রুবকটা যেটা আছে এটা আমরা জানি যে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, তাই না, কনস্ট্যান্ট যেটাকে আমরা জানি, যে কনস্ট্যান্ট গুলো আমরা দেখে আসছি এটা সমানুপাতিক ধ্রুবক। এটা কিন্তু প্রপোর্শনাল চিহ্ন না, এটা কিন্তু প্রপোর্শনাল চিহ্ন না, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। ওকে,
সো এই প্রপোর্শনাল চিহ্ন উঠে একটা সমান সমান আসবে, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আমরা সবাই জানি এবং বুঝি। হ্যাঁ, যে ফিজিক্সের যেহেতু অলরেডি কঠিন চ্যাপ্টারে চলে গেছি, ফিজিক্সের 6 কিন্তু আমার মতে গতির পরে ফিজিক্সের এই 6 নাম্বার চ্যাপ্টারটাই হচ্ছে সবচেয়ে কঠিন। হ্যাঁ, ফিজিক্সের এই 6 এর ম্যাথগুলা যেগুলা, ম্যাথের ভ্যারিয়েশন কিন্তু অনেক এই চ্যাপ্টারের মধ্যে। তো ম্যাথ গেলে কিন্তু ম্যাথের অনেক সময় লাগবে এই চ্যাপ্টারে ম্যাথ বলতে। তো দেখো এই তাহলে প্রপোর্শনাল চিহ্ন উঠে আরেকটা চিহ্ন আসছে যেটা আমরা আলফা বলবো, যেটাকে আমরা কি বলবো? আলফা, যেটা আমরা আলফা বলবো। ওকে, এই আলফা ইজ ইকুয়ালস টু, দেন আমরা সূত্রটাকে মডিফাই করলাম এবং মডিফাই করে আমরা আলফা ইজ ইকুয়ালস টু ডেল, মানে এটাকে পাশে নিচে পাঠিয়ে দিলাম, নিচে পাঠিয়ে দিয়ে এটাকে সাজিয়ে দিলাম ডেল বাই L1 ডেল টি। দ্যাট মিন্স পূর্ণাঙ্গ একটা সূত্র লেখা যায় যে আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 L1 ইনটু ডেল T2 মাইনাস T1। ওকে, তার মানে আমরা পেলাম এখান থেকে, আমরা পেলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহ যে ধ্রুবকটা, দৈর্ঘ্য প্রসারণ সহ সমান সমান ডেল এল বাই L1 ইনটু ডেল টি। এখন কথা হচ্ছে যে তাহলে দৈর্ঘ্য প্রসারণের সহগের আনসারটা কেমন হবে? দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো তার ডিটেইলস বললাম না, কারণ এইটা যে বুঝো বা এইটা যে বুঝছো তার জন্য বাকি ক্ষেত্রফল প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগ সেম টু সেম, খালি জাস্ট এই জায়গাটা জাস্ট চেঞ্জ হচ্ছে, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের দৈর্ঘ্য ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন, বাকি যা বলছি সূত্র টুত্র সব কিছু বাকি সেম থাকবে, জাস্ট টার্মগুলো চেঞ্জ হয়। তাহলে দেখো এটার ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল A1, এটার আদি তাপমাত্রা T1। ওকে, এটাকে তুমি তাপমাত্রা দিলা এবং তাপ দিয়ে তুমি কি করলা, এটা হচ্ছে যে ক্ষেত্রফল বৃদ্ধি করলা। তো ক্ষেত্রফল মনে করো যে সাপোজ এর উপরে লিখে ফেলি, এটার উপরে আঁকি যে ক্ষেত্রফলের তাপমাত্রা দেওয়ার কারণে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, মনে করো এই এটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এটাকে আমি রেড পেন দিয়ে বুঝালাম। তাহলে এই এটা হচ্ছে A2, এটা হচ্ছে E2, সেম টু সেম। ওকে, এটা হচ্ছে A2 যেটা বৃদ্ধি পেল তাপমাত্রা দেওয়ার কারণে, যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে তোমার A2, T2 তাপমাত্রার ক্ষেত্রফল T2, T2 তাপমাত্রার ক্ষেত্রফল A2, জাস্ট নরমালি এইটুকুই চেঞ্জটা। T2 তাপমাত্রার ক্ষেত্রফল হলো A2। তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার দৈর্ঘ্য মুছে যাবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, যে ক্ষেত্রফল বৃদ্ধি আর যে আদি ক্ষেত্রফল, ওকে, দেন এখানে আমার এটা মুছে যাবে, এই যে এখানে আসবে ডেল A A1, এখানে আসবে এটাও, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। ওকে, এখানে আসবে আমার আলফা, আলফা এখন আসবে বিটা, আলফা বিটা এখন আসবে বিটা, এটাকে বলা হবে বিটা। এখন যে ধ্রুবকটা আসবে সেটার নাম হচ্ছে বিটা, বিটা A1। ওকে, এই যে সমানুপাতিক ধ্রুবক এটার নাম হচ্ছে বিটা। তাহলে এখানে আমার A, এখানে আমার A1, ওকে, এখানে আমার বিটা। বুঝছো? এটার একক পার কেলভিন, প্রত্যেকটা একক চেন। দেখো ক্ষেত্রফল একক 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার, দেন দেখো একক আসতেছে কেলভিন। ওকে, ক্ষেত্রফল প্রসারণ সহ। বুঝছো? ক্লিয়ার? সেম সেম প্রসারণের বেলাও সেম টু সেম আসতেছে, সেম আসবে, সূত্র সেম থাকবে, জাস্ট ক্ষেত্রফলের জায়গায় এরিয়া এ আসবে, ক্ষেত্রফল এরিয়া এ আসবে, দৈর্ঘ্যের লেংথ এল আসবে, আয়তনের আয়তনের ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতেছো, আয়তনের ক্ষেত্রে কি আসবে, আয়তনের ক্ষেত্রে আমার আয়তন বৃদ্ধি বুঝাবে। তাহলে আয়তন বৃদ্ধি বুঝাইলে কি হবে, আমি চিত্র আঁকি, আয়তন বৃদ্ধি যদি বুঝায় তাহলে এরকম বুঝাবে, একটা বস্তুর আয়তন যদি বৃদ্ধি পায়, এটা তার আদি আয়তন, এটা আদি আয়তন, তাপমাত্রা আদি তাপমাত্রা T1। এখন যদি আমি তার
তাপমাত্রা চেঞ্জ করি, বস্তুটার তাপমাত্রা চেঞ্জ করি, তাহলে তার আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পেলে আমি এটার উপরে লেফট করে একটা ছবি আঁকতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। এই এটা তাহলে তাপমাত্রা V2, T2 তাপমাত্রা, এর আয়তন হবে V2। বুঝছো? এর আয়তন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আয়তনের বেলায় কি হবে? আয়তন বেলা হবে গামা। আয়তনের বেলা হবে গামা, এটাকে বলা হয় গামা, আয়তন প্রসারণ সহগ। তাহলে গামা ইজ ইকুয়ালস টু ডেল ভি V1 ইনটু ডেল টি। তাহলে আমরা তিনটা সূত্র জেনে গেলাম। তিনটা সূত্র জেনে গেলাম, তিনটা সূত্র একসাথে শেষ করতে মানে আমরা আমাদের বইয়ের 171 পৃষ্ঠা পর্যন্ত সহজভাবে। আর বইয়ের মধ্যে যে ইকুয়েশন একটু সলভ করা আছে, এগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু মাথা ঘোরানোর জন্য দিচ্ছে, ওইগুলো তোমার টেনশন লাগবে না। তুমি 171 পৃষ্ঠা, তোমরা 171 পৃষ্ঠা পর্যন্ত একটু মনোযোগ দিয়ে রিডিং পড়বা। 171 পৃষ্ঠা পর্যন্ত তোমরা একটু মনোযোগ দিয়ে রিডিং পড়বা। তাহলে আমি তিনটা সূত্র, যেটা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, তারপর হচ্ছে আয়তন প্রসারণ সহগ, তিন সূত্রকে খুব ইজি তোমরা কিভাবে ক্যাচ করতে পারবা, কিভাবে তোমরা ইজিলি তিনটা সূত্র কিভাবে আসে, তিনটা একইভাবে একই সোর্স থেকে একই নিয়মে যে আসলো, সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি এখনো কেউ না বুঝো তাহলে বলতে পারো, সময়